আজকে আপনারা সবাই জানেন শান্তা ফারজানাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপরে মব করতে এসেছিল যে মব স্টার জুলাই ব্যবসায়ী আয়াস, তাকে উল্টো মব করে দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তার যে অনুসারীরা তারা আবার শান্তা ফারজানাকে ঢাকা মেডিকেলে অবরুদ্ধ করে। তো সব মিলিয়ে বাংলাদেশে এই মুহূর্তে জুলাই বনাম মৌলবাদ বিরোধী গোষ্ঠীর একটা রমরমা থমথমা পরিস্থিতি চলতেছে। সেই থমথমে পরিস্থিতির উপর বেস করেই এখন জনমনে নানান প্রশ্ন উকি দিচ্ছে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা করা হবে। নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে রাশেদ হায়দার ভাই আমাদের সঙ্গে এই মুহূর্তেও যুক্ত রয়েছেন, কারণ এই মানুষটার কাছ থেকে আমরা সরাসরি সবসময় যেকোনো বিষয়ে ব্যাকগ্রাউন্ডের যে পর্যবেক্ষণমূলক তথ্য সেগুলো পাই, এই জন্য তাকেই ঘন ঘন আনা হয়। তো প্রতিনিয়ত অনুষ্ঠানের অংশ হিসেবে একইভাবে এইভাবে আমি রাশেদ হায়দার ভাইকে নিয়মিত আনতে চাই আমার অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় আজকে তাকে ওয়েলকাম করছি। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং দর্শক শ্রোতা মণ্ডলী যারা এত রাতে জেগে থেকে আমাদের প্রোগ্রামগুলো দেখে এবং আমাদের সাথে থাকে, তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। আপনি শুনেছেন হয়তো যে শান্তা ফারজানা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে এবং তার হাজবেন্ড মোমেন মেহেদীকে তারা একটা আলাদা রাজনৈতিক দল করে, কখনো আওয়ামী লীগের সঙ্গে জড়িত না তারা, কিংবা তারা ওই ধ্যান ধারণা পোষণ করে না যে মৌলবাদের সঙ্গে জয়েন্টলি কাজ করবে। তো এই ধরনের একটা যুগলকে তারা সরাসরি প্রহার করতে গিয়েছে, আক্রমণ করতে গিয়েছে। যখন আত্মরক্ষার্থে তারা মব স্টারকে উল্টো মব করে দিল, তখন পুলিশ এখন তাদেরকেই হেফাজতে নিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে সাব্বির, এই শান্তা ফারজানা এবং মোমেন মেহেদী হুম, এটাকে আমি দেখতাম মাঝে মধ্যে কথা বলতো, তবে আমার প্রথমত যা মনে হয়েছিল যে এরা আসলে ওই মুক্তিযুদ্ধের সপক্ষে। এরা আওয়ামী লীগও না, এরা বিএনপিও না, জামাত তো নাই না, এরা হচ্ছে সরাসরি একটা মুক্তিযুদ্ধের সপক্ষের। পরবর্তীতে আমার সৌভাগ্য হয় অবশ্য ফারজানা এবং তার হাজব্যান্ড মোমেন মেহেদীর ইন্টারভিউ করার জন্য। তখন হুম, শুনতে পারি যে তারা আসলে এই মুক্তিযোদ্ধা পরিবারেরই সন্তান। ফারজানা ফেনী, ফেনীর মেয়ে, এবং মোমেন মেহেদী হচ্ছে যে বরিশালের ছেলে। ওনার বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, তো ওনাদেরকে ওনার মুক্তিযোদ্ধা পরিবারের মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধটাকে ধারণ করে ওরা। মানে ফেসিবাদ মৌলবাদকে ওরা দেখতে পারে না। ওদের আন্দোলনটা হচ্ছে ফেসিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে। এবং ২০২৪-এর ৫ই আগস্টের পরে সর্বপ্রথম যদি মিডিয়ার সামনে ফেসবুকে সবচেয়ে বেশি এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছে এই মোমেন মেহেদী এবং তার ওয়াইফ শান্তা ফারজানা। এবং আমরা ইন্টারভিউ, তোমার এখানেও ইন্টারভিউ হয়েছে, আমার এখানেও ইন্টারভিউ হয়েছে, ঠিক যেই দিন তার শান্তা ফারজানার গায়ে হাত তোলা হয়েছিল ওই জঙ্গি, জুলাই জঙ্গিটা, তার পরদিন। তো জুলাই জঙ্গিটা ওই দিন কিন্তু চেষ্টা করেছিল শান্তা ফারজানাকে মেরে মানে বিবস্ত্র করার একটা ফুল প্রুফ প্ল্যানে গেছিল, কিন্তু পারে নাই। আসলে এটা হুম, বলে হুম, রাখে আল্লাহ মারে কে, একটা কথা আছে না, যে আল্লাহ যদি কারো সম্মান বাঁচাইতে চায় তার সম্মান কেউ নিতে পারে না, পারে নাই। আবার এই যেই ছেলে জুলাই জঙ্গি, তার কিছু পোস্টার ছিল, তার ফেসবুক স্ট্যাটাস ছিল যে আমার গায়ে কেউ হাত তুলতে হলে তার কলিজা আমার শরীরের চেয়ে বড় হইতে হবে। সেই জায়গায় আজকে প্রেস ক্লাবের সামনে বিকেল হুম, বেলা, মানে তোমার হুম, ৫টা কি ৫:৩০, হুম, মশাল মিছিল করার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে, শান্তা ফারজানা সহ আরো অনেক লোক, প্রায় হুম, ৭০-৮০ জন। এই সময় আমার আসলে বাংলাদেশ সময় ৭টা একটা লাইভ থাকার কারণে আমি জাস্ট হুম, তারা ফোন দিয়ে কথা বললাম, তখন ও আমার বললো যে ভাইয়া আপনি কি লাইভ করবেন আমাদের প্রোগ্রাম? আমি যে দেখি আমার অন্য একটা লাইভ আছে, আমি আরো ২টা লাইভে গেছি, আর একটা লাইভ আছে নিজের, এগুলো ভেতরে যদি পারি তোমাদের এই প্রোগ্রামটা আমি লাইভ করব। লাইভটা করা হুম, সম্ভব হয় নাই। আমার লাইভ চলা অবস্থায় হঠাৎ করে দেখলাম যে মানে ফেসবুক সয়লাব ওই জুলাই জঙ্গি যে ব্যাপক প্রহার করছে শান্তা ফারজানা। এবং তখন আমার মনে হয়েছে কি জানো, ওই যে আমি বাংলা কিছু ছবি আছে, অনেক পুরানো পুরানো ছবি, ওখানে দেখা যায় যে নায়িকা চাবুক দিয়া মারতেছে গুন্ডাকে, চাবুকের আঘাতে গুন্ডা জর্জরিত, এবং তাকে ওখানে পাবলিক, শুধু শান্তা ফারজানা না, পাবলিক সহ যেই পিটান পিটাইছে তার কাপড় চোপড় পর্যন্ত খুলে দিয়েছে, প্রস্রাব করে প্যান্ট ট্যান্ট ভাসায় ফেলাইছে। আর তাকে যে উঠাই নিয়ে যাইতেছে তার সারা শরীরে গরিলার মতো লোক, টোটাল গরিলা, মানে মনে হয় হুম। যেন সে একজন গরিলা। এবং জনগণ জনগণ ক্ষিপ্ত, জনগণ ক্ষিপ্ত এই জুলাই সন্ত্রাসীদের পাবলিক, উপর। ওকে তো পিটাইছে আসলে মূলত পাবলিক। শান্তা ফারজানা ওই যে একটা লাঠি দিয়া ৫-৬টা বাড়ি দিছে, ওইটা দেখছি। তো এটা হচ্ছে যে ওইটা তো জিদ আছে না ভাই, একটা মহিলাকে তুমি মারতে যাবা। তবে আমার কাছে সবচেয়ে লজ্জার বিষয় লাগছে যে এই লোকের জন্য আবার এই জমাতি বিএনপি এরা যা হামলায় পড়ছে,
ঢাকা মেডিকেল কলেজের ভিতরে। আর তোদের লজ্জা থাকা উচিত, মহিলারাতে মাইর খাস, রাস্তায় পুরা কুকরাস, এরপরে যাস আবার হসপিটালে দলবল নিয়ে। জুলাই জঙ্গিদের যে অবস্থা, এটা শান্তা ফারজানা থেকে শিখার অনেক কিছু আছে। আবার শান্তা ফারজানার আজকের এই ক্ষোভ এবং পাবলিকের এই ক্ষোভ থেকেও সরকার যদি সামান্যতম বুদ্ধিমান হয়, তাহলে সরকার বুঝতে পারবে যে এটা মাত্র আগুন লাগা শুরু হয়েছে। গতকালকে আমি তোমার এই চ্যানেলে একটা কথা বলছিলাম, মনে আছে তোমার? এখানে গতকালকে ফুটবল খেলায় সাদায় আদায় ক্লিক করে একজন, ঠিক এখন ফিল্ড তৈরি, এটা শুধু বারুদের দরকার, আর সে বারুদের স্ত্রীলিঙ্গ অল্প অল্প করে লাগছে। সেটাই হচ্ছে আজকে প্রেস ক্লাবের সামনে এই বেটা কুকুরের মতন এইভাবে মাইর খাওয়া। ওরে দেখো, তোমার আমি একটা ভিডিওর একটা পোস্টকার্ড পাঠাইছি, যেটা ওকে গরিলার মতো মনে হচ্ছে, পুরা গরিলা টাইপের। হ্যাঁ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, আমি এটা ইয়ে করতেছি, বাংলাদেশে আজব এক গরিলা। গরিলা, হ্যাঁ পাঠিয়েছেন। কি অবস্থা লাগে। তার পক্ষে আমি তো ভাবছিলাম যে হয়তো বিএনপি যাবে না, কারণ এই জুলাই সন্ত্রাস, জুলাই জঙ্গি বা এখন পর্যন্ত যা কিছু ঘটতেছে, বিএনপির বিরুদ্ধে যা কিছু করতে, এই জঙ্গিগুলাই করতেছে। কিন্তু সুতরাং জঙ্গিগুলোরা যদি পাবলিক মারে, বিএনপি কেন ওখানে যায় মাথা ঘামায়? এইটা কিন্তু আমার মাথায় এখনো ঢুকে না। কারণ বিএনপির তো উচিত এই জায়গাটা থেকে দূরে থাকা, কারণ বিএনপির সাথে তো এই গরিলাগুলাই ফাইট দিতেছে এখন, বিভিন্ন জায়গায় বিএনপির ছোট করে বলতেছে না। এই শান্তা ফারজানা, আমি স্বীকার করি, শান্তা ফারজানা বলছে তারেক অবৈধ সরকার, তারেক অমুক তমুক, কিন্তু তারেকের মা, তারেকের বোন, তারেকের স্ত্রী, মেয়েদেরকে নিয়ে শান্তা ফারজানা কিছু বলে নাই কিন্তু কখনো। জুলাই জঙ্গিরা কিন্তু তারেকের মেয়ের নিয়ে ব্যাপক ট্রল করছে কয়েকদিন আগে, ওয়াইফ নিয়ে ট্রল করছে। এরপরও বিএনপি কেন এদের? আরে তারেকরে বলছে কোনো সমস্যা নাই, তো তো পুরুষ মানুষ বেটা, পুরুষ মানুষ, ওরা বলতেই পারে, প্রধান ওনাকে বলতেই পারে যে কোনো কিছু। আর একসময় তো তারেক রহমানই বলছিল না যে আমার বিরুদ্ধে আপনারা কার্টুন বানান, মিম বানান, আমি কিছুই মনে করব না। তাহলে তারেক সম্বন্ধে বলছে, তারেকের মা, স্ত্রী বা কন্যাকে নিয়ে তো সে বলে নাই না। তাহলে কিন্তু এই তারেকের কন্যাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করছে কে? জামাইত। তারা বলছে যে তারেকের মারে মাইরা ফ্রিজিং করে রাখছে খালি তারেক আসার লাইগা, মইরা গেছে বলতে গেলে ট্রল করছে কে? জামাইতটা। তাহলে আজকে সেই জামাতি জুলাই জঙ্গি যখন মাইর খায় পাবলিকের হাতে, মহিলার হাতে মাইর খেয়ে যখন প্রস্রাব করে দেয়, তার ফেভারে আপনি যাবেন কেন? শুধু আমি বুঝতেছি না আসলে কি বিএনপি গেছিল নাকি বিএনপির নাম দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে কি জানো, সারাদিন আজকে বিএনপির হাতে কিন্তু বিভিন্ন জায়গায় মাইর খেয়েছে জমা। এমন হইতে পারে যে পুরাটাই জমাতিরাই গেছে ওখানে হসপিটালে মারামারি করে, এটার নাম দিছে যে ভাই এখানে বিএনপিও আসছিল আমাদের সাথে, মানে বিএনপিকেও কালার করে দেওয়া যে হসপিটালে আমরা একা, বিএনপি গেছিল। আর কিছু কিছু মিডিয়া আবার সরাসরি বিএনপির কথা বলতেছে যে তারেক রহমানকে গালি দিছে এই জন্য গেছে, কিন্তু আমার কেন জানি মনে হয় এটা পুরোটাই জমাতের। দেখো জমাত যে গুপ্ত, এটা তো একসময় তোমরা দেখছো যে ছাত্রলীগের ভিতরে গুপ্ত ছিল, এখন বেরোচ্ছে প্রতিটা হেলমেট পরে যারা মারামারি করতে গেলে সব জমাতের ছিল। এবং আমার মনে হয় যে ওই গুপ্তের কিছু অংশ আবার বিএনপিতে 20% গুপ্ত আছে না, এরাই যে কাহিনীটা ঘটায় এখন বিএনপির নাম দিতেছে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ সহ সব দলকে বলবো, শান্তা ফারজানা আপনাদেরকে দেখাই দিছে জঙ্গিদের কিভাবে প্রতিহত করতে হবে। তার মানে হচ্ছে ঠিক আছে, আমি আপনাদের কথার সঙ্গে একমত। আমাদের দেশের মানুষের উচিত কি জানেন? হাতে চুড়ি পরে, বিশেষ করে পুরুষদের হাতে চুড়ি পরে, শাড়ি পরে, লিপস্টিক পরে ঘরে বসে থাকা। একজন মেয়ে কিন্তু দেখাই দিচ্ছে যে মৌলবাদের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে এই যে ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয়। আমার এই ভাই এখানে লেখছে শান্তা ফারজানা ছিল লাল বদর, এইসব পাতানো খেলা। ভাই শান্তা ফারজানা লাল বদর, আর আপনি কি কালা বদর নাকি? আপনি কোন বদর ছিলেন একটু বলেন? লাল বদর ছিল, ওদের নাম নিতে কি শরম লাগে? ভাসুরের নাম নিতে আপনার লজ্জা লাগে নাকি? এখানে একটা কথা বলি, শান্তা ফারজানা লাল বদর মেনে নিলাম, আমাদের আসাদুজ্জামান যে সাংস্কৃতিক মন্ত্রী ছিল, যে বাকের ভাই বলা হয় বাংলা নাটকের, হ্যাঁ আসাদুজ্জামান নূর, সে আসাদুজ্জামান নূরের স্ত্রী, সন্তানের বউ সবাই তো লাল বদর। তাদের বেলায় বলেন না কেন? ফজলে করিমের ছেলে লাল বদর, তাদের কথা বলেন না কেন? প্রচুর আছে এরকম। ওদের ভাষণের এখন কথা হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে, এখন আপনারা মৌলবাদের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে, প্রতিবাদ টুকু দেখেন না রে ভাই।
আওয়ামী লীগের ভিতরে ছাত্রলীগের গোলাম রাব্বানী সরাসরি আমদারের সাথে কানেক্টেড। তা আপনি সেটার বেলায় বলেন না কেন যে লাল বদরের সাথে আতাত? হ্যাঁ? ও তখন ভাই লাগে, তখন পুটকি চাটতে তখন ভাল লাগে। তো এগুলো আসলে লাল বদল কালা বদল করে ফিল্টার করে লাভ নেই। সমস্যা যেখানে সমাধান সেখানে করতে হবে। এখন আমাদের সবথেকে বড় ব্যাধি, বাংলাদেশে মরণ ব্যাধি হলো মৌলবাদ। কারণ এই মৌলবাদী আপনার বাড়িতে যেয়ে মব করছে ৫ই আগস্টের পর। আরে বাবা, এই এখন মৌলবাদীরাই এই ভদ্রলোক ৩২ কইতেছে নাম্বার ভাঙছে। এই ভদ্রলোক কইতেছে খালি যে শান্তাকে নিয়ে কথা হয়েছে, বাকি দিকে যান কেন? আরে ভাই, বাকি দিকে যাবো না কেন? আপনার লাল বদর আর বলেন আর কালা বদর বলেন, বাংলাদেশের 80% মানুষই তখন চাইছে যে এই শেখ হাসিনা যাক, কারণ শেখ হাসিনা গেলে বাকি যে সরকার আসবে তারা হয়তো স্বর্গে নিয়ে যাবে। ভুল বুঝে যখন মানুষকে নেওয়া হয়েছে, তখন সবাই আপনারা হুম, লাল বদর ছিলেন। আমরা তো তখন চিল্লাইয়া বলছিলাম, সেটাই। শুনেন নাই? তো আজকে শান্তা ফারজানা আমি বলি যে লাল বদর হোক, কালা বদল হোক, হলুদ বদর হোক আর মাল্টি কালার বদর হোক, কিন্তু সে আপনাদের দেখাই দিছে যে আপনারা ওই যে ৫-৭ জন কুই করে এসে কুই করে একটা মিছিল করে ভাগেন, ওইসব মিছিলে আপনারা কারো একটা পশমও ছিটতে পারবেন না। হিতি বেরিয়ে একদম বাস্তব সত্য। আপনাদের দেখাইছে যে হেডাম থাকলে এসে ২-৪টারে পিটেন, কারণ আপনারা যখন পিটবেন তখন এদের ভয় থাকবে। আপনারা এখন খালি ও রাইট। ফেসবুকে আসবে হাসবে ফাঁসবে, হারামজাদারা আসবে হাসবে আর ফাঁসবে। হ্যাঁ, ওই বেড়ি একা আসবে আর তোদের পিঠের সামনে বাঁচাবে, তোরা এটাই করিস। তোমরা এত সবুজ আরে বদর, এগুলো হলুদ এগুলো বদর, উচিত হাতে চুরি করে সবগুলো বসে বদর, থাকা। তোমাদের কারণে রাস্তায় ঘুরতে পারি না, রাস্তায় নামতে পারতাম না গত ১৫ বছরে। তোমাদের মতন গুলোর কারণে বাতাস লাগলো আমরা অমুক, আমরা অমুক, ল্যাংটা লীগ, নুনু লীগ এগুলো করতো তোমরা। কোথায় গেছে তোমাদের না, এখন? উনি উনি বলছেন ভাই এই এর সংকটের সময় আমরা সবাই সরব ছিলাম। আমি অ্যাপ্রিশিয়েট করি আপনারা সরব ছিলেন। আমরা মানি। কিন্তু এই মেয়েটা যেটা করছে সেটাকে স্বীকৃতি দিতে এত কৃপণতা কেন আপনাদের? আপনারা আমতারেককে স্বীকৃতি দিতে পারেন যে হচ্ছে ৩২ নাম্বার ভাঙছে। আর এ তো এর জায়গা থেকে তো আপনার আওয়ামী লীগের একটা নুন খাইতেও আসে নাই, খুদ খাইতেও আসে নাই, কিংবা আপনার আওয়ামী লীগ থেকে ২ পয়সার বেনিফিট নিতেও আসেনি। ওর রাজনৈতিক মতাদর্শেই চলতেছে। কিন্তু ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলছে, যেটা আপনার আমার কমন শত্রু। ভাই দল যার যার, শিবির পিটানোর দায়িত্ব সবার। কারণ এই শিবির ৫ই আগস্টে আপনারা আমারে পাইলে কি করতো এটা আপনি ভালো করেই বুঝেন। যদি গণভবনের নেত্রীকে পাইতো এই তৌহিদি জনতারা কি ওইটা করতো ওইটা বুঝতেছেন কি? ওইটা ওনাদের বোঝার মতন সক্ষমতাও নাই। ওনারা বুঝতেও চাইবেন না। ওনারা ওইটা বুঝতে চাইবেন না। আরে বাবা, এই এক মহিলা এই ষাঁড়ের মতন পোলাডারে পিড়ে রাস্তার উপরে যেভাবে চাবুক দিয়া মারার মতন অবস্থা করছে বেল্ট দিয়া, এই কামটা আপনারা তো বলে লক্ষ কোটি জনতা গড়ে তুলবেন, একতা বহুত কথা কন, আপনারা একটারে পিটান না কেন? আপনার ৫০টা নামলে হেরা একটা গেলে আপনারা ভাগ্যে যান। আপনার এই বেটার তো বেডির মাইর খেয়ে বেটা প্রস্রাব করে দিছে, আর আপনারা একটা বেটা যদি কাজে ধর লগে লগে আপনারা সবাই পেশাব করে দেন। আপনাদের সক্ষমতা আপনারা এখনো কি বুঝতে পারেন না? সেই ৩০০ ফিট রাস্তার কোনায় জঙ্গলে যায় আপনারা মিছিল করেন কেন? আপনার মিছিল করে সব কি এইভাবে? এই যে আমি বারবার একটা কথা কইতাম যে জুলাই জঙ্গিগুলা সবার পেছনে সেনাবাহিনী গার্ড দিয়ে হাঁটে না, এরা একাও বাইর হয়। রাইট। আজকে শান্তা ফারজানা হুম। দেখে দিছে এবারে একা পাইয়াই কাম করে দিছে। আপনারা এত হাজার হাজার লক্ষ লক্ষ লোক, আপনারা একটারে কাম করে দিতে পারেন না, আচ্ছা, একটারে কাম উনারা করে দিতে। উনারা উনারা ভুক্তভোগী, সেই জায়গা থেকে উনাদের হয়তোবা ইয়ে থাকতে পারে, আম অভিযোগ থাকতে পারে। কিন্তু আমাদের কমন ইন্টারেস্ট এর জায়গাটা ঠিক রেখে আপনার সঙ্গে, আপনি ভুক্তভোগী বলছেন, ঠিক আছে, আপনি ভুক্তভোগী, আপনার মতো হাজারো নেতাকর্মীরা ভুক্তভোগী। তাই বলে কি আপনারা মৌলবাদীদেরকে ছেড়ে দিবেন এখন? আমাদের কাছে বিএনপিও যেরকম, জামাতও সেরকম, শিবিরও সেরকম। কারো সাথে পীড়িতের তো দরকার নাই। ফাইট হওয়া উচিত এদের বিরুদ্ধে। যারা এই মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে আজকে নরক বানিয়েছে। এদের মধ্যে ফিল্টার করতে আইসেন না। পারলে কাঁটা দিয়ে কাঁটা তোলেন। থিওরি ওইটাই। যদি জ্ঞান থাকে বুঝে নিতে পারবেন যে আমি কি বলছি। আ কামাল আহমেদ ভাই, আপনাকে বলছি। আচ্ছা, এরপর ভাই আপনারাও আসেন, আ এদের ধরেন আমরা তো পারি না। ওকে, সুন্দর একটা কমেন্ট। এটার ব্যাপারে কি বলবেন আপনি? আমরা তো ওনাকে আইডেন্টিফাই করে, বলতেছে করে দিচ্ছি আপনাদের। ভাই তাহলে আমরা আপনারাও যদি আসেন। রাজপথে আসি, তাহলে এক কাজ করেন, আপনারাও চুরি চুরি করে লাইভটা শুরু করে দেন। হ্যাঁ, ৫ই ওনারা আগস্টের কি পর বলবে? কে কোন জায়গায়, যেমন কার মাধ্যমে টাকা আসছে, কোন পদ্ধতিতে টাকা আসছে, কিভাবে টাকা আসছে, সেগুলো তো কোনো শালারপুত ওই যে সাংবাদিক তো আপনাদেরকে বলে নাই। আমরাই বলছি। বলছি না? ওটা আমাদের ভুল ছিল। আপনাদের মতো ওনাদের ওনাদের খানকির এখন পোলাপিলারে ওনাদের মাইরা কথাবার্তা যদি কেমন পাবলিক জানো? চইলাও যায়, নেক্সট কিছু বলা উচিত না, হবে। ওনারা কেউ এক হচ্ছে যে ওনারা কেউ ফেসবুকে চেহারা দেয় না, গোপনে থাকে আর বলবে কি জানো যে আরে ভাই আমরা তো বিপদে আছি, আমরা দেশে আছি। আর আমরা যে ফেস দেখাইতেছি এইটা আপনাদের সৌভাগ্য মনে করেন। আপনারা কি মনে করেন যে আমরা সব এতিমখানার পোলাপাইন, বাপ মা কিছু নাই?
আমাদেরও পরিবার আছে, আমরাও কষ্ট করে, আমার পরিবার, আমি প্রতিদিন একটা করে কথা বলি, আমার পরিবার একটা করে মাইর খায়, একটা করে মামলা আমাদের নামে হয়। আপনাদের কিন্তু ওই কাম হয় না। আমরা তো বলি, আপনারা তো সেই বলার সাহসটুকুও নাই। আর গত 17-18 বছর, 20 বছর দেশের বাইরে আছি, দেশেই যাই নাই। দেশে যাই আপনাদের মতো আমার কথা ধান্দাবাজি করি বলেন, নাই। আমার কথা হচ্ছে আপনারা বলেন আমরা হচ্ছি নাম্বার ওয়ান মাদার টোস্ট। সেটা কি জানেন? আমরা কেন মাদার টোস্ট বললাম? আপনাদেরকে চোখের সামনে যদি মাইরা ফালায় না, ওই যে মায়াটা কাজ করে। আজকে যেমন এই যে শান্তা পারজানার প্রতি একটা ইমোশন কাজ করতেছে যে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে একটা মানে অসাম্প্রদায়িক যুগল মাইর খাইলো আজকে। তো এই ৫ই আগস্টের সময় আপনাদের প্রতি মায়া লাগছিল। এটাই আমাদের সবথেকে বড় বাধা। আপনাদেরকে চোখের সামনে যে মাইরে থুয়ে যাইতো, অন্যরা যেরকম থুতু দিচ্ছিল, আমাদেরও উচিত ছিল আপনাদেরকে থুতু দেওয়া। তা না হলে এই জ্ঞানটুকু আপনাদের আসে না যে একটা দেশ যখন মৌলবাদের উত্থান হয়, দলমত নির্বিশেষে, আমি তো আর ফিউচারে যাব না আপনাদের আওয়ামী লীগের রুটি কলা খাইতে। দলমত নির্বিশেষে একটা জিনিস মনে রাখবেন, মৌলবাদ যখন আক্রান্ত হয় একটা দেশ, প্রত্যেকটা মানুষ কিন্তু সেটার ভিকটিম হয়। যদি নগরে আগুন লাগে, দেবালয়ও রক্ষা পায় না। আজকে আপনি আপনার জায়গা থেকে হয়তোবা বলতেছেন, আপনাদের মতো করে আপনারা বলতেছেন, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতাটা কি? ওয়ান বাই ওয়ান এই যে আইডেন্টিফাই করা, এদের প্রতি যে একটা পুরো চেইন অফ কমান্ড যে কাজ করতেছে, সেটাকে ওয়ান বাই ওয়ান এক্সপোজ করা এবং সেই অনুযায়ী ফাইলিং করা, আপনার মনে হয় এই কাজগুলো সস্তা? সহজ? এই যে আপনি একটু আজকে আগে একটা আওয়ামী লীগ পেপারে বিডি ডাইজেস্ট আরো কয়েকটা পত্রিকায় আসছে দেখলাম। আমি ছবিটা খুঁজতেছিলাম কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি না। আওয়ামী লীগের এক লোক, আওয়ামী লীগ সমর্থক এক লোক বাজারের দোকান থেকে চা খেয়ে যাওয়ার সময় বিএনপি জামাতের পোলাপাইন ধইরা ওরে একা পায়া ধইরা ওরে পিড়ে মেরে ফেলাইছে। আজকের খবরে, ঘন্টাখানিক আগের খবর। আমার দুঃখটা এই জায়গায়, আমি বারবার এই কথাটাই বলতে চাই, আরে বাবারে, তোরা 2 জন পোলা 5 দিন যে কোনো একটারে টার্গেট করে দেখ, ও একলা আধা ঘন্টার জন্য হলো বাইরে হবে, সেইখানে তারা পিড়ে দেয় না, কিচ্ছু করা লাগবে না, 15 মধ্যে আইসা দে, ভয়ে যাবে। এই শান্তা ফারসানা আজকে ওই বেটারে যে ভয় লাগাইছে, এই ভয়ের সংস্কৃতি যদি তোরা একবার চালু করতে পারো, তোমরা কাম হবে। এখনো আবার আমাদের এই যে পোলাপানের মধ্যে একজন সমস্যাটা কি লিখছে, জানো? এরা মনে করছে কি, দেখো আমি বলি তোমারে, ম্যাক্সিমামের ধারণা সাব্বির প্রচুর পয়সা কামাচ্ছে, ভিউ কামাইতেছে, পয়সা কামাইতেছে, মনে এই জন্য। আমার ব্যাপারে তাদের সন্দেহ কি, জোরে বাবারে বাবা, এ মনে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের কোনো একটা বড় নেতা হয়ে যাবে। এন্ড দেন আওয়ামী লীগের বহু বড় বড় নেতাও মনে করে যে মনে হয় বেটা কখনো মনে হয় এমপি বা মন্ত্রী হয়ে যাবে। আমি বারবার সব ভিডিওতে বলি যে আল্লাহর ওয়াস্তে আপনাদের এই ধারণা বাদ দেন। আপনার দেশে যাই আমার নেতাগিরিরও কোনো দরকার নাই, আপনার দেশে যাই আমার মন্ত্রী মিনিস্টার হওয়ারও দরকার নেই, কারণ আপনাদের মন্ত্রী মিনিস্টাররা আমাদের এই দেশে এসা ডাব খাইতে যায়, ও মাইর খায়, পলায়া থাকতো। আমরা তাহলে কেন করছি? এই আমাদের দেশে কমন আছি, আমরা ইন্টারেস্টটা ভালো কি? আছি, আমরা যাবো না, কিন্তু আপনাদের জন্য কথাগুলো আপনাদের জন্য বলি, আপনাদের জন্য বলি, কারণ রাশেদ ভাই, দেশটাকে মৌলবাদী শক্তির হাত থেকে উদ্ধারের কথা বলি। রাশেদ ভাই একটা কথা বলি, তাহলে অনেকে বলতে পারে আমাদের কমন ইন্টারেস্টটা কি? কমন ইন্টারেস্টটা ভাই, দেশটা ভালো থাকলে আমরা সবাই আরে দেশটা যায়া একদিন থেকে 2 দেশে দিন থেকে বাপ মার দেশে সঙ্গে সময় যদি কাটায় আসতে হবে। দেশে যদি শান্তিতে থাকে, ভালো থাকে, অন্তত 2-3 বছর পরে হইলেও একবার যাইয়া হয়তো বাবা মা ভাই বোনের সাথে 1 মাস কাটাই আসতে পারবো। আমরা দেশে যাই 29 দিনের জন্য, 21 দিনের জন্য, 6 মাস 6 বছরের জন্য একসাথে যাই না। দেশের শান্তি থাকলে যাওয়া যায়, এখন তো যাওয়া যাইতেছে না। যাক এদের এদের এই জাতির কপালে কাদের দরকার জানেন ভাই? এই জাতির কপালে ওই হাসনাত সার্জিসদের মতো স্ক্যামারদেরই দরকার। কেন? এরা সবসময় ওদেরকে নীতির কথা বইলা রাস্তায় আইনা মাইর খাওয়াবে, খাওয়ায়া মব টবের রাজত্ব তৈরি করবে। তারপর ওরা এমপি হয়ে যাবে আর এরা নাগায় মরবে, শোষণ হবে এই জনগণ। এই জাতির জন্য এটাই ঠিক আছে, কারণ 200 বছর ব্রিটিশদের বুট পালিশ করছে, 23 বছর পাকিস্তানি আর্মিদের বুট পালিশ করছে। এদের তারপরও লজ্জা হয় না। এদের মানুষের বুট চাটারই অভ্যাস, সামরিক গোষ্ঠীর বুট চাটার ওই যে অভ্যাস এই একজন জাতির। লেখছে না, এই আমরা জাতি এইভাবেই পাকিস্তান ধ্বংস। বাংলাদেশ এক হবো পারলে ঠেকা। আরে বাবা, তুই পাকিস্তান বাংলাদেশ এক হবি কেন? তুই দরকার এই মুহূর্তেই পাকিস্তান জাগা, তুই এই মুহূর্তে হুম। পাকিস্তান জাগা, তোর তোকে মানা করে না রে বাবা, তুই জাগা। পাকিস্তান যে 7 দিন থাইকে আসুক, তারপরে না বুঝবে যে কোন দেশে গেছে ও। এই যে 24 জুলাই আগস্টে যখন আমরা দেখলাম যে প্রথমে 2-4টা মেয়ে ওই যে লাঠি দিয়ে মারলো টারলো, পরে যায় জানলাম যে এগুলো সব হেলমেট বাহিনী জামাইটা, তখন কিন্তু আমি কিন্তু প্রচুর গালাগালি হুম, করছি, মহিলাদের গায়ে হাত তোলা যায় না, তুমি এটা পারো না। হুম, হুম, গত হুম। 5 দিন আগে যখন এই শান্তা ফারজানার গায়ে হাত তুললো, তখন দেখলাম যে
আমাদের মতন কিছু এই বঙ্গু বাংলাদেশের এরা শান্তা ফারজানারে মানে কি যা ইচ্ছা তাই বলে গালাগালি করতেছে। Whereas এই লোক, এই যারা এরাই দেখো কখনো যে মাদ্রাসার ভিতরে বলৎকারা ওইটা নিয়ে কথা বলে না। এই পোলাপাইনেরা কথা বলে বলবে না। না তো, জামাত নেতারা বলবে না। যখন ইয়ে নিয়ে আসে তখনও এরা কথা বলে না। কিন্তু এরা খালি কেবে কি জানো? এই লালবদর ছিল অমুক, অমুক লালবদর ছিল। আরে আমি এই জন্য কই যে লালবদর তোদের ভিতরেও ছিল নাকি? তুই নিজেও একটা লালবদর ছিলি। তাই তো। তোর তুই ভূমিকা কি নিজেও ৫ই একটা আগস্টের লালবদর। আগে? ৫ই আগস্টের আগে জুলাই মাসে যখন আমরা যে শাহবাগে বিচারপতি মানিক সহ আমরা যখন আন্দোলন করি, ভাই বিশ্বাস করবেন ৫০ থেকে ৬০ জন লোক খুঁজে পাই না আমরা। তখন এই হালার পুঁতেগুলো পাওয়া যায় নাই, বুঝছেন? এখন এসে এখানে বড়, বড় কথা বলে। এখন তো মানিক সাহেব তো জেলেই। বিশ্বাস না হলে আমার আমি কথা আপনাদের তোরা ডেট এইসব বলে দেই, লালবদর আপনারা আর্কাইভ কালাবদর দেখেন। ভুইলা যা। লালবদর কালাবদর কে প্রোফাইল লাল করছিল ওইটা দেখিস না। দেখ খালি বাই সিরিয়ালে যার যার এলাকায় যার যার সিটিতে কোন গুলা মৌলবাদীদের পক্ষে কে, কে? সমন্বয়ক আর মাথা মোটায় উঠছিল গত ২ বছর, এগুলার যারে যেখানে পাস গুপচে পাইলে মুপচে কইরা দে। সোজা কথা, কে কইরা দিয়ে গেছে কে জানে। গুপচে মিলেগা মুপচে কর দো, শেষ। কিছু না পারো ওদের মধ্যে অ্যান্টিকাটা চালাই দাও, হিসাব সোজা। আমরা একসময় ইকোনো বলপেন ঢুকাই দিতাম, ওই যে চেয়ারের সামনের টেবিলে বলে ইকোনো বলপেন ধরে রাখতাম, ও বেটা বইতো পাশার ভিতরে ঢুকে আয় হায় ১৫ দিন মেডিকেল। বন্ধু বান্ধব তোর কাছে কিছু না থাকলে কলম তো আছে, তাইলে তো হবে। সুতরাং ওই কাম একজন করো। লিখছে ভাই নিরপেক্ষ বিশ্লেষণ করেন কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা না বলে। আমরা তো নির্দিষ্ট কোন দলের পক্ষে আগেও বলি নাই, মুক্তিযুদ্ধের পক্ষেই তো বলছি। হ্যাঁ, আজকে আমরা মৌলবাদের দেশের বিরুদ্ধে একজন পক্ষে। নারী অবস্থান করছি, সেটা নিয়ে কথা বললে কি আবার যদি কোনো দলের পক্ষে যায় তাহলে এটা আপনার হীনমন্যতা। ভাইয়া আমি আপনি দেশের পক্ষে বাংলাদেশের যতগুলো দল আছে, বাংলাদেশের যতগুলো লিস্টেড অলিস্টেড যত দল আছে, আমি কোন দলের, বাংলাদেশ তো দূরে থাক, পক্ষে না। সারা পৃথিবীতেও কোন দলের সদস্যপদ আমার নাই। আমি বাংলাদেশের ভাই যে পক্ষে। মৌলবাদের একটা সহজ কথা বলি ভাই, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আরিয়ান ভাই, আমরা নিরপেক্ষভাবেই যা বলার বলছি, কিন্তু কথা হচ্ছে অনেকের আপনাদের পছন্দ নাই হতে পারে ওই নারীকে, কিন্তু ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলছে, এই জায়গাটা আমাদেরকে ভালো লাগছে। আমরা এটাকে নিয়ে কাজ করতে চাই। কেন কাজ করতে চাই? এই যে একজন দর্শক কমেন্টে লিখেই দিয়েছেন, মৌলবাদের উত্থান ঠেকাতে না পারলে আওয়ামী লীগের স্বাভাবিক পথে রাজনীতিতে ফেরা কঠিন হবে। কারণ সরকার আওয়ামী লীগ ঠেকাতে জঙ্গিদের ব্যবহার করবে। আপনাদের কি মত? আমাদেরও একই মত। আর এই কারণেই লাইভটা করা। কেন? আজকে আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন বানানোর জন্য যে মিডিয়া ট্রায়াল গুলো করা হচ্ছে, সেখানে কিন্তু এই জঙ্গিদেরকেই ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, হঠাৎ করে তারেক হাসিনার পক্ষে হয়ে গেল। আপনারা বোঝেন না? জ্ঞান কাজ করে না? হঠাৎ করে বিরোধী যে লোক, সে জামাতের বিরুদ্ধে কথা বলে হাসিনার পক্ষে আসতে চায়। কারণ কি? আবার আওয়ামী লীগের ভিতরে 45% জামাতের গুপ্তচর যেগুলো ছিল সেগুলোরা হঠাৎ করে অ্যাক্টিভ করে দিছে। কাহিনী কি? হ্যাঁ? গোলাম রাব্বানীর বাপ জামাতের রোকন হয় কিভাবে? জিজ্ঞাসা করছেন কখনো? তো আওয়ামী লীগের ভেতরে থাকা যে জামাতি গুপ্তচরেরা আছে, তারাও তো ভালো, ভালো পোস্ট পদবি হোল্ড করে আছে। তারা কি বসে থাকবে আপনার মনে হয়? এটা সম্পূর্ণ আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ নামের যে সাইনবোর্ডটা, এটার ভিতরে থাকা সেকুলার মানুষজনকে মাইনাস করে দিয়া মৌলবাদীরা আওয়ামী লীগ সাইনবোর্ডটাকে দখল করতে চায়। কেন চায়? কারণ একমাত্র আওয়ামী লীগের ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্ট আছে, একটা দেশ সৃষ্টি করা। ওরা এই জিনিসটাকে ইউজ করতে চায়। পশ্চিমা বিশ্বগুলোতে দেখেন আওয়ামী লীগের অনেক কমিটি আছে। বিভিন্ন দেশে আওয়ামী লীগের অনেক কমিটি আছে। প্রত্যেকটা কমিটিতে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো আপনারা। যারা অনুষ্ঠান আয়োজন করে তারা কারা? আর যারা অনুষ্ঠানে বক্তৃতা দেয় তারা কারা? অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে এই যে আওয়ামী লীগের ডোনার গুলা ওই জামাতপন্থী, ওই গুপ্তরা। ওরাই অনুষ্ঠান আয়োজন করে, এরা যায় খালি বক্তৃতা দেয়। এরা তো চিফ মানে একটা ভালো গেস্ট হইতে পারলে মানে নিজেরা অনেক বড় কিছু মনে করে আওয়ামী লীগের নেতারা। কিন্তু এটা বুঝতেছে না, ওদেরকে নিয়ে যায় ওই জায়গায় যে মাথা বিক্রি করতেছে, এই অনুষ্ঠানটা যে আয়োজন করতেছে, এই অনুষ্ঠানের আর্কাইভ দেখায় ওই দেশের গভর্নমেন্ট থেকে শুরু করে ওই দেশের নানা সোশ্যাল অর্গানাইজেশনকে এটা বুঝাচ্ছে যে দেখো, বাংলাদেশে আওয়ামী লীগকে আমরাই পেট্রোনাইজ করি। কিন্তু ৭১ যে ওদের পূর্বপুরুষ যে রাজাকার ছিল, এই জিনিসটা তখন আর সামনে আসে না। এইভাবে করে করেই কিন্তু মেটিকুলাস ডিজাইনটা বুঝাইতে সক্ষম হয়েছিল আমেরিকাকে। $29 বিলিয়ন আমেরিকা এমনি এমনি দিছে আপনার মনে হয়? এমনি এমনি দিয়ে দেয়? আপনি ৫০০ টাকা এমনি এমনি দিবেন কাউরে? দিবেন না তো। তো সেখানে আমেরিকা $29 বিলিয়ন বিনিয়োগ করছে। আপনার মনে হয় এটা এমনি এমনি দিছে? এই জিনিসগুলোকেই দেখাচ্ছে। অথচ মাথা বিক্রি করছে আমাদের আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী, আওয়ামী লীগের পদধারী ব্যক্তিদের, কিন্তু তারা টেরই পায় না। এই রাজনীতি চলছে।
এবার সবচেয়ে বড় কথা, শান্তা ফারজানা তারা তো মশাল মিছিল করতেছিল, হেরা কি গেছে কাউরে মারতে? হেদেরে মারতে যাবেন কেন? এই জমাইতটা, এই জামাইতটা, এই পোলার, এই মৌলবাদী এই পোলার, তার এত বিষ কেন? সে কেন মারতে গেল? সে কেন মারতে গেল? এরা তো যায় না কাউরে মারতে, এরা তো নিজেদের মতো নিজেরা মশাল মিছিল মিছিল করতেই পারে, এটার কি অধিকার আছে না? যে কারো আছে তো মিছিল হ্যাঁ, করতে পারবে। তা আপনারা ওখানে মারতে গেছেন, মাইর খেয়েছেন, এরপরে এখন আবার হসপিটালে যেয়ে মারলেন, এটা কোন ধরনের কথা? এবং এতগুলো পুলিশ দাঁড়া রয়েছে, পুলিশ কিছু কয় না। তাইলে এখন আপনাদের জন্য শিক্ষার কি আছে যে আপনারা যদি সাহস করে সামনে আগান, পুলিশ কিছু কইবে না, সেটাই। সেনাবাহিনী বা এই জায়গা থেকে সেনাবাহিনী শিক্ষা, এই জায়গা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেওয়া উচিত, কিন্তু হ্যাঁ সেটা না নিয়ে ওরা সমালোচনা করতেছে। অমুকে লাল বদর, তমুকে ডিজিএফআই লোক, তমুকে জামাতের গুপ্ত, হ্যাঁ, এগুলোই বলে বেড়াবেন আপনারা সারা জীবন। আপনাদের কপালে ওইটা এই মুখস্থ রাজনীতির ওইটা বাইরে পারবে, কিচ্ছু নেই। ওইটা পারবে, আর কিছু পারবে না, খালি লিখতে পারবে একটা জিনিস, আসবে হাসবে, আসবে হাসবে, এছাড়া আর এমনি কিছু এমনি করতে হাসবে, পারবে না। তাই না? এমনি 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 চলে এমনি আসবে। হাসবে। হ্যাঁ, মানে এই মুখস্থ রাজনীতির কারণে আওয়ামী লীগের ধ্বংস। ওদের অবস্থা কি, এই এই পোলাপাইন বা এরা আসলে ঘটনা হচ্ছে অন্য জায়গায়। এরা কেউ তো আসলে পুলিশের মাইল, জেল, জুলুম গত 17 বছর কিছু দেখে নেই। এরা জানেই না আসলে কাহিনী কি, সেটাই। কেমনে মিছিল করতে, কেমনে কি। এরা তো দেখছে বাইয়া ডাক দিছে আর আমরা সহমত ভাই, বাইয়ার নেতৃত্বে আমরা গেছি, সিঙ্গারা খাইছি, ঘরে আইসা ঘুমাইছি। আর 7 সকালবেলা আপ সিঙ্গারা আর মাইকিং 100 টাকা। রাস্তায়, আর এনারা এখন মনে করে যে আসবে হাসবে, আমরা কিছু করা লাগবে না, কালকেই নেত্রী ঢুকবে, পরশুদিন আমরা সকালবেলা ঘর থেকে বেরোবো, দোকানদাররা বলবে জাহাপনা আসুন, সালাম আলাইকুম, জাহাপনা আসুন, এরকম। ওনারা মনে করতেছে এইভাবেই বাস হয়ে গেছে, ওনারা এইটা ভাবে, একটা আর সুন্দর কিছু ভাবে না। কমেন্ট, একটা সুন্দর কমেন্ট এসেছে। ইভা সরকার নামে একজন বোন আমাদেরকে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ওদের পকেটে ডলার আছে আর আমাদের মতো মানুষ, সাধারণ মানুষরা অনেক কষ্টে আছে। সত্যিই তাই, ওদের পকেটে ডলার আছে, কিন্তু এই ডলারটা আপনার আমার মাথা বিক্রি করা টাকার ডলার। এখন আমি কথা বললে ভাই এখন খারাপ লাগবে, ওদের পকেটে ডলার আছে, ডলার ঢুকছে কেন? সেই আপনি কিছুদিন ডলার, আগে একটা কথা বলতেন না যে, আপনি কিছুদিন আগে একটা কথা বলতেন না, সব আওয়ামী লীগ নেতার নামে এক একটা করে এনজিও লাইসেন্স ছিল, পরে এগুলোর লাত্তি দিয়ে বের করে দিছে। ওই ওই ওইভাবে না, উদাহরণটা দেন, বুঝে যাবেন। আমি তোমারে বলি, ফর এক্সাম্পল সবচেয়ে বেশি হচ্ছে যে ওই মহিলারা এনজিও করছে, কিরকম এনজিও জানো? ধরে নাম দিছে সূর্যের আলো, বুঝছো, ভোরের সূর্য, কাক কেন ডাকে, হুম। বিভিন্ন এনজিওর নাম। হ্যাঁ। এদের কাজ কি, এরা হুম, হুম, দেখাইছে ওই একই ফাইল কিন্তু ওই রেডি, এটা নারী উন্নয়নে কাজ করবে। এখন নারী উন্নয়নে এটা নিয়ে যখন দৌড়াদৌড়ি করে সবার চান্দা বান্দা দিতে যায়, এত লাইসেন্স হবে না, তখন করছে কি বিভিন্ন আওয়ামী লীগ নেতাদেরকে বলা আছে আপনাদেরকে চেয়ারম্যান বানাবো স্যার, আপনাদের মাসে ধরেন 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা সম্মানই দিব। তৎকালীন সময় তো আওয়ামী লীগ নেতারা 100 টাকায় বেচা গেছে, এই অবস্থা সম্মানই। ওরে হ্যাঁ, হ্যাঁ। বাবা, আমি অমুক এনজিওর চেয়ারম্যান, আমার কাছে এমন শত শত কার্ড আছে যে এক এক ইউনিয়নের, মানে ওয়ার্ডের না, ইউনিটের আওয়ামী লীগ নেতাও ভিজিটিং কার্ড 10টা এনজিও সংস্থার চেয়ারম্যান। এগুলো দিয়ে সব এনজিও চিন্তা করছে, করেন। পেছনে কিন্তু সব কিন্তু ফাইন্ডিং কার জামাত ইসলামের। 6 মাস রাখছে স্যারদেরকে, পকেট থেকে দিয়ে 6 মাস পরে যখন সব ক্লিয়ার হয়েছে, স্যারের পাশায় দিছে লাতি। স্যার তো বুঝে নেই, স্যারের পাশায় লাতি, স্যার বুঝে নেই, পয়সা নাই, স্যারও চিন্তা করে দূরে পয়সা কয়দিন কামাইছি, তার না দিলেন না দিক, বেডি মানুষ এগুলো লোক ঝগড়া করে কিলাম। এই মহিলারা এনজিওর নাম দিয়া সমস্ত সুবিধাগুলো বাগাইছে, সরকারি সুবিধা দিয়া তারা পাবলিকের কাছে যায় সরকারের বিরুদ্ধে বুঝাইছে। আপনারা কইছিলেন বড় বড় এবং ওয়াজ বিদেশ থেকে মাহফিলের, আমার এলাকায় তাহিরি আনে এলইডি টিভি লাগাইছে 60টা, বিশাল বিশাল, 6 লাখ টাকা দিয়া ওনারা আনছেন, হুজুর আনছেন, সভাপতিত্ব করিতেছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, ওখানে বক্তৃতা, আহা কি ওয়াজ, আহা বাংলা শেষ ওয়াজ ওনাদের। এখন তারা কোথায়, হুজুরেরা কোথায়? দিছে তো আপনাদের, শুধু কি দিছে না? তাই, এই ছোটখাটো দেখেন, এই যে 29 বিলিয়ন ডলার, এই টাকাটা তো বিগ অ্যামাউন্ট। এই বিগ অ্যামাউন্ট এবার একবারে 29 ঢুকলে বিলিয়ন ডলার কি সরকারের ব্যাগে নজরে বইরা আইনা লাগতো। দিছে? ব্যাগে বইরা আইনা দিছে যে এক ব্যাগ আইনা দিলাম আপনি লন 29 বিলিয়ন ডলার এইভাবে? না, না, আমি ওইটাই বলছি যে এই যে 29 বিলিয়ন ডলার, এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট, ছোটখাটো অ্যামাউন্ট না, কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। এটাকে হ্যাঁ, কি করছে জানেন? অনেক ছোট ছোট এনজিওর মধ্যে এটাকে কাট করে ভাগ করছে।
প্রত্যেকটা এনজিও এটার টাকা পাইছে। ইভেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের অফিসিয়াল প্যাডে যখন লিখিত দিছে, তারা পর্যন্ত টাকা পাইছে। ইউএসএইড কি যায় নাই সাদ্দামের কাছে? ছাত্রলীগের? ইউএসএইড কি যায় নাই টিম পজিটিভ বাংলাদেশের কাছে? ওদের অডিট রিপোর্ট গুলো চেক করেন, পাওয়া যাবেন। আর রাজনৈতিক দলগুলো তো অডিট হয় না। অধিকাংশ রাজনৈতিক দলের কিন্তু অডিট পেন্ডিং থাকে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলো। তাহলে আচ্ছা, এরাও আমি ওই কোনো যে না কোনো এনজিওর ব্যানারে টাকা পাচ্ছে। শুভ ঘোষ নামে আমাদের একজন একটা কমেন্টস করেছে, ভাই আগামীকাল নেত্রী কি সরাসরি ভিডিও বার্তায় আসবেন নাকি অডিওতে? তো আপনাকে আমি একটু বলি, আপনাকে না আমাদের আরো দর্শক এর আগেও জিজ্ঞেস করছেন, নেত্রী আগামীকাল অডিওতে কথা বল। অডিও বলতে কি জানেন? এটা হচ্ছে যে যেমন ওই যে আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলি, মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলি, সেরকম না। উনি জাস্ট এই যে আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেরকম হোয়াটসঅ্যাপের অডিও কলে কথা বলেন সেভাবে কথা বলবেন। তবে এইখানে টুইস্ট একটা, গত প্রোগ্রামে উনি একটা অডিও বার্তা রেকর্ডিং করে ওদেরকে দিয়েছিল, ওরা সেটা চালাইছে। কালকে সরাসরি উনি লাইনে থাকবেন, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং সাথে সাথে ওই প্রশ্নের জবাব উনি দিবেন। এটা হচ্ছে যে মূল টুইস্ট। উনি এখনো সরাসরি ভিডিওতে আসবেন না, কারণ উনি যেদিন ভিডিওতে আসবেন, এটা মনে রাখুন, উনি যেদিন ভিডিওতে আসবেন তার 48 থেকে 72 ঘন্টার ভেতরে উনি বাংলাদেশে পাড়াও দেবেন। ওনার ভিডিও বার্তা, উনি ভিডিওতে আসা মানে হচ্ছে যে সেদিনই ভূমিকম্প হয়ে যাওয়া। সুতরাং আচ্ছা, ক্ষেত্রটা তৈরি হচ্ছে। এখন আমি বুঝতে পারছি। এখন একটা কমন কমেন্ট আছে। এটা অনেকক্ষণ ধরেই আমাদের এখানে আসছিল। ২ মাসের মধ্যে বিদ্যুৎ বিল ২ মাসের মধ্যে বিদ্যুৎ বিভাগ থেকে ১,০০,০০০ কোটি টাকা দাবি করা হয়েছে খাম্বার পক্ষ থেকে, যাতে অতি দ্রুত পালাতে পারে টাকা নিয়ে। তাই ৩ ডাবল বিল আসছে। জুলাই পায়ুপথের যোদ্ধারা জনগণের পায়ুপথ মেরে দিচ্ছে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? দর্শকদের একটা কমেন্ট। এটা আপনি কিভাবে দেখছেন? না, ওনারা যেভাবে বলছে আমি ওইভাবে মনে করি না। ওইভাবে আপনার সুযোগ কাছ নাই থেকে তো। 10 টাকা 10 টাকা 5 টাকা নিয়া, ওই যে একটা কথা বলে যে খোলা দুধে পোলা বাঁচে না, খোলা দুধে পোলা বাঁচে না, আর ভিক্ষার চাউল দিয়া বিজনেস হয় না, এটা কথায় আছে। হুম, সুতরাং এখানে আপনার কাছ হুম, থেকে 10 টাকা, আমার কাছে 20 টাকা নিয়ে এগুলো হচ্ছে যে আসলে ফাউল কথা। এখানে ঘটনা অন্য জায়গায়। এটা হুম। বাংলাদেশের ইতিহাসে প্রথম, ইউনিসিও গভর্নমেন্টের পরে থেকে এখন পর্যন্ত একটা ওসি ট্রান্সফার 30 কোটি টাকা, ডিসি ট্রান্সফার 50 কোটি টাকা, সচিব ট্রান্সফার অত কোটি টাকা। এই যে হাজার কোটি টাকা দিয়ে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাইতেছে না, এদের টাকাটা তুলতে হবে না? এত টাকাটা তুলতে হবে রে ভাই। এই জন্যই কাম হইতেছে, ওরা ওদের টাকাটা তুলতেছে। ওইখান থেকে যে 10-20 টাকা নিয়ে তার, আরে বাবা, তারেক রহমানের খানার টাকা বহুত আছে, আপনি কইতেও পারতেছেন না যে কেমনে কেমনে খাইতেছে, কোথায় কোথায় যেতেছে, আপনার কল্পনাও করতে পারতেছেন না যে উনি কোথা থেকে অনেক খাবে, জায়গা আছে, কিভাবে। অনেক স্কোপ আছে। অনেক জায়গা, এত সোজা না। অনেক জায়গা আছে যেটা আমি আপনি জানবো না। আচ্ছা, একটা একটা কথা বলি। অনেকে ভারতের প্রতি মানে ডিপেন্ডেবল হয়ে আছে। আওয়ামী লীগ কি বুঝি না, এরা কি মানে ভারতের প্রতি কেন ডিপেন্ডেবল হয়ে থাকবে? বা তৃণমূলকে এটা বুঝানো উচিত যে ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক স্বার্থের বাইরে আমাদেরকে কোনো হেল্প করবে না। আমাদেরটা আমাদেরই করতে হবে। কারণ ওটা একটা আলাদা দেশ। এই সেটা যে আমাদের মাথায় রাখতে মাঝে হবে। মধ্যে মাঝে মধ্যে কিছু ভারত আমাদের টিকটক দেখা বন্ধু। যায়। না, মাঝে মধ্যে টিকটক দেখা যায়। তো টিকটকে বউ জামাইরে আইসা কইতেছে, কয়টাকে আমারে 1 বছর, এই 1 মাসের ভিতরে আমারে বাচ্চা দিবা। তো জামাই কইছে, তুমি কি পাগল নাকি, 1 মাসের ভিতরে বাচ্চা দেওয়া যায়? কয় তুমি না কন্ট্রাক্টর। কয় তুই, কয় তুমি বেশি করে লোক লাগাই দিবা, 1 মাসের ভিতরে বাচ্চা। তো আমাদের এই পোলাপাইনের অবস্থা হচ্ছে সেই রকম। নিজেদের করার যেহেতু মুরদ নাই, বুঝতেছে না, সুতরাং তারা মনে করতেছে যে ভারত এখানে আইসা বোমা চালাইয়া, রাইফেল চালাইয়া ওনাদের আইনা ক্ষমতায় বসাই দিয়া যাবে। আচ্ছা, একটু আগে ওই যে বিদ্যুৎ বিল নিয়ে আপনি যেটা বললেন, উনি মনে হয় একটু ভুল বুঝছে যে আপনি কি বলেন আমার বিল আসছে ৮,০০০ টাকা বেশি আসছে, আর ১০-২০ টাকা কই পেলেন? আরে বাবা, ১০-২০ টাকা আপনার উপমা দিছে। প্রধানমন্ত্রীর পদমর্যাদার জায়গায় এই ৮-১০ হাজার টাকা ওদের কাছে এক বেলার কফির বিল। সেই জায়গা থেকে ১০-২০ টাকা বলে একটা উপমা দিছে। এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নাই। উনার বিল আসছে ৮,০০০ টাকা বেশি। চিন্তা করা যায় ৮,০০০ টাকা বিল বেশি আসছে। এটা তো ওই কর্মকর্তারাই, তার মানে ওই যে ট্রান্সফার হইতে যেই টাকা পয়সা খরচ করছে, ওরা এখন এখানে গ্রাহকের বহু উপর দিয়ে সেটা শুভঙ্করের তুলতেছে। ফাঁকি আছে। পুরা বিদ্যুৎ বিভাগ এখন লুটে পুটে খাবে, পুরা বিদ্যুৎ বিভাগ লুইটা পুইটা খাবে। ওরা কোটি কোটি টাকা দিয়ে আসছে না রে ভাই। একজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, এরা আসতে বহু টাকা খরচ, এবং আমার লাইনম্যানদের একটা ব্যাপার আছে। প্রতিটা লাইনম্যানের উপরে এত টাকা তুমি আইনা দিতে হবে। একটা জিনিস আজকে বলি ভাইজান, একটা জায়গায়
যে কোনো একটা, ধরো তুমি একটা ওয়ার্ডের কথা বলি ভাই, গ্রামের ইউনিয়নের কথা বলি বা ওয়ার্ডের কথা বলি, শহরে যেহেতু ওয়ার্ড, ওখানে একটা ওয়ার্ডে ধরেন একজন লোক আছে মিটার রিডার। তার কাজ কি? বিদ্যুৎ এলে বিদ্যুতের মিটার মিটার রিড রিডার, করবে। ওয়াসার এলে ওয়াসার মিটার রিডার। ওরা প্রতিবার আসবে, ওদের কাছে ডায়েরির মতো আছে, ওরা করতেছে কি আপনার মিটার নাম্বার লিখতেছে, লেখা আপনার রিডিং কত হয়েছে এটা লিখে নিয়ে যায়। এটা হচ্ছে যে মিটার রিডারের কাজ। মিটার রিডার যারে রাখা হয় অরিজিনালি, তার একটা বেতন আছে ধরেন 10-12 হাজার টাকা বা 15 হাজার টাকা, বা ধরলাম 20 হাজার টাকায় তার বেতন। সে কোনোদিন আপনার বাসার সামনে যায় নাই। সে আবার এরিয়া ওয়াইজ 6-7 জন মিটার রিডার সে লাগাইছে, ওদের এক একজনের বেতন আবার 10-15 হাজার টাকা করে। যার চাকরি হে চাকরিতে হে না থাকে হে আরো 8 জন লাগাইছে ওরা। ওরা যখন যায় তাহলে ওদের এই পয়সাটা তুলে দিতে হবে না? ওদের বেতন গিয়ে জমি বেচে এনে দিবে, নিজের বেতন আছে। সুতরাং আপনাদের এইভাবে বিল দিবে ওই। এখন আপনি জিজ্ঞান যে স্যার এটা তো এরিয়ার বাকি ছিল তো আপনার আগের, এই জন্য হয়েছে। ঠিক আছে, আপনি 500 টাকা দেন, আগামী মাসে কমাই দিন। কাহিনী এগুলো চলে। তো এইভাবে চালাইয়া তারা, সে এখন যা লাগাইছে এইটা, ওই মিটার রিডারের বেতন, নিজের বেতন তো সরকার থেকে পায়, তার উপরি কামাইয়ের দরকার আছে, কারণ না হলে 8 জনের বেতন দিব কিভাবে? আবার ওই মিটার রিডারের তার বসে বলে দিছে তুমি মাসে আমার 1 লাখ টাকা দিতে হইব। তার বসে ওরে কয়ে দিছে তুমি আমার 2 লাখ দিতে হইব, 5 লাখ দিতে হইব, 10 লাখ দিতে হইব। কই থেকে দিব ভাই? আপনি আর আমি দিব? দিব তো আপনি আর আমি। জনগণের উপর দিয়ে তো যাবে। আর আমি এই মুহূর্তে জানি না যে এই বিল কিভাবে আসে, কারণ ভাই আমি যতদূর জানি, যতটুকু খবর, মানে আমার বাড়িতে আমার বাবা যতদিন ছিলেন, এখন তো বাড়িঘর ভেঙে দিছে না, থাকার জায়গা নেই, ওইখানে নাকি ওই 1,500 টাকা ঢুকাইতে হইতো, ওই বিকাশের মতো টাকা মিটারে ঢুকাইতে হইতো, চলতো যতদিন চলে ততদিন। টাকা শেষ, কারেন্ট আমি শেষ। এত কিছু চালানোর পরেও আমার বিদ্যুৎ বিল আসছে কত জানেন? আমি এখানে এত কিছু চালানোর পরেও বিদ্যুৎ বিল আসছে, একটা গিজার চালাই, 2টা ফ্যান চালাই, একটা এসি চালাই, হ্যাঁ, আবার হিটারে রান্না করি, সব মিলে বিল আসছে 500 টাকার মতো। কিন্তু বাংলাদেশে, যে সেটা যদি আমি বাংলাদেশে কারেন্সিতে কনভার্ট করি 700-750 টাকার মতো আসছে। কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে যা অবস্থা দেখতেছি, এই সমপরিমাণ জিনিস ইউজ করে বা এর অর্ধেক জিনিস ইউজ করে বিল আসছে 1200-1500, অনেকের দেখা গেছে 3000-4000। তাহলে কি না, এখন পরিমাণ আজকে আবার লুটপাট মন্ত্রী হচ্ছে! সাহেব বলছেন না, আজকে কষা জাহিদ বলছে তো যে গ্যাসের অভাবের কারণে মানুষ ব্যবহার করছে, চুলাতে রান্না বান্না করছে, গ্যাসের এই হিটারে, যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসছে। এটা মন্ত্রী সাহেব বলছে। মন্ত্রী সাহেবকে জিজ্ঞাসা, মন্ত্রী সাহেব গ্যাসের অভাব কেন হইল? নাকি গ্যাসও আওয়ামী লীগ নিয়ে গেছে নাকি পলিথিন বইরা বইরা? বলতে পারে কয়দিন পরে যে পলিথিন বইরা গ্যাস নিয়ে যাইতেছে। ও তো আগে কম কষা, তো এটা হতেই পারে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আজকে অনেক রাত হয়ে গেছে। দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যারা আমার কথা শুনে মানে কষ্ট পেয়েছেন, তাদের প্রতি সরি। কারণ অনেকে হয়তোবা অনেকভাবে নিবেন বিষয়টা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মৌলবাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা শক্ত থাকা উচিত। না, কে লাল আমিও বদল দুঃখ কালা প্রকাশ বদল, করবো শেখ যে হাসিনা অনেক দেশে সময় ফিরলে আছে সবার বিচার হবে। দর্শকদের কিছু কিছু কমেন্ট শেখ আছে, ওরা হাসিনা না দেশে ফিরলে বুঝে সবার না বিচার বুঝে হবে। করে, বুঝে না বুঝে করে, এটা অনেক সময় টেম্পার রাখা যায় না। আমার কথা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামগুলো হ্যাঁ, হচ্ছে যে আপনাদেরকে বলা যে একটু টেকনিক গুলো শিখেন, টেকনিক শিখেন কিভাবে কি করতে হবে। একটা মহিলা সেটাই, যদি সেটাই। টেকনিক আরেকটা শিখতে পারে বিষয়, বা শিখাইতে পারে, আমি আপনি পারবো না কেন? আমাদের দেশে পলিটিক্যাল ইনস্টিটিউশন নাই তো ভাই। সমস্যা তো এই জায়গায়। ভাইয়ের সাথে মিছিল করে সবাই নেতা বনে যায়। আপনার ফ্রান্স, ব্রিটেনে দেখেন পলিটিক্যাল ইনস্টিটিউশন আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। ইভেন ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে পলিটিক্যাল ইনস্টিটিউশন। ইভেন ওদের বাপের দেশ পাকিস্তানেও আছে। এন্ড বলতে পারেন পলিটিক্যাল ইনস্টিটিউশন তাহলে কারা এটা মেইনটেইন করে? পাকিস্তানে পলিটিক্যাল ইনস্টিটিউশন মেইনটেইন করে আর্মিরা। কারণ ওদের দেশে সামরিক প্রভাব বেশি। ভারতে মেইনটেইন করে হচ্ছে জনতারা সামাজিক সংগঠনের মাধ্যমে। যেমন আরএসএস, শিবসেনা, এগুলো প্রত্যেকটা একেকটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। এরা কিন্তু রাজনীতিতে আসে না। আপনি জিনিসটা শুনছেন যে আরএসএস ইলেকশন করবে, শিবসেনা ইলেকশন করবে। আমাদের দেশেও একটা আছে ইসলামী মৌলবাদের ইনস্টিটিউশন, হেফাজত ইসলাম। না, এখন আবার সেনাবাহিনী আরেকটা খুলছে তো, সেনাবাহিনীর ভিতরে একটা খুলছে না, কি? মৌলবাদ ট্রেনিং সেন্টার, স্কুল অ্যান্ড কলেজ একটা খুলছে তো। হ্যাঁ, ওটা নিয়ে ওটা নিয়ে বলা যাবে না। হাসুরের নাম নেওয়া মানা। সেটাই। এই হচ্ছে কাহিনী।
ঠিক আছে, ভালো থাকেন রাশেদ ভাই। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করার জন্য, এবং দর্শকদের প্রতি অনুরোধ, যারা কেউ যদি আমাদের কথায় কষ্ট পেয়ে থাকে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে কথাগুলো প্রয়োজনীয় ছিল বলেই বলা। মৌলবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এক রাখতে হবে, কারণ আমাদের শত্রু বিএনপি জামাত কিংবা কোনো পলিটিক্যাল পার্টির প্ল্যাটফর্ম নয়। কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভিতর ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আপনার কি মনে হয় না বিএনপিতে ভালো লোক নাই, সবাই খারাপ? আপনার কি মনে হয় না আওয়ামী লীগে ভালো লোক নাই, সবাই খারাপ? আপনার কি মনে হয় না জামাতের ভিতরে ভালো লোক নাই, সবাই খারাপ? ভালো মন্দ সবটাতে আছে, কিন্তু এদের ভিতরে এই যে গুবলেট যারা করে, যারা মেইনলি পেজ গুলো লাগায়, অতি উৎসাহী, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, ইসলামের মোড়কে মৌলবাদী জিনিসটাকে কিংবা পাকিস্তানি ধ্যান ধারণাটাকে ইম্পোজ করতে চায়, এরা সমস্যা, এরাই মৌলবাদ। এই মৌলবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ঠিক রাখতে হবে। কে লাল বদর ছিল, কালা বদর ছিল, ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিল, সেটা শেখ হাসিনা আসলে তো বিচার হবেই। এটা মাপ পাবে না কেউ। 32 নম্বর ভাঙার সাথে যারা যারা জড়িত ছিল তারা কি মাপ পাবে? যতই জামাতের বিরুদ্ধে বলুক, যতই আওয়ামী লীগের পাচার, মাপ পাবে না। মুজিব না মুগ্ধ স্লোগানটা কিন্তু যারা দিছে তারা কেউ মাপ পাবে না। তো আস্তে 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 সেটা ফিউচারে জাতির জনকের ঘর ভাঙছেন, সেটা ফৌজদারি অপরাধ হিসেবে ট্রিট হবে, ফিউচারে সেটার বিচার হবে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ক্যান্সার হচ্ছে মৌলবাদ। বর্তমান সময়ে বাংলাদেশে এই মৌলবাদের কারণে দেখবেন বাউলরা ঠিক মতো গান গাইতে পারতেছে না, সাধারণ মানুষরা ঠিক মতো রাস্তাঘাটে চলতে পারছে না, নারীরা নিরাপত্তাহীনতায় ধর্ষণের ঝুঁকি নিয়ে চলছে। প্রত্যেকটা মুহূর্তে ইসলামী মৌলবাদের আগ্রাসনের কারণে জোর করে চাপিয়ে দেওয়া ইসলামের উপর ভিত্তি করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে অনেকে। এই বিষয়গুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আমাদের সর্ট আউট করতে হবে, সমাধান করতে হবে। তারপর একটা গণতান্ত্রিক সরকার, একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে সহ অবস্থান যখন তৈরি হবে, তখন আপনারা যা খুশি তা করেন। ইভেন জামাতও যদি গণতান্ত্রিক ভাবে আসতে চায়, তাদেরকে মুক্তিযুদ্ধে বা ৭১-এ তারা যে অপকর্ম করছে সেটাকে স্বীকার করে মৌলবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে তারপর আসতে হবে। কারণ ওটাও তো নিবন্ধিত। আপনি তো ইলেকশন কমিশন থেকে তো তারা নিবন্ধন বাতিল করাইতে পারেন নাই। আওয়ামী লীগ যেমন নিবন্ধিত, ওটাও নিবন্ধিত, বিএনপিও নিবন্ধিত। তো এখানে ইলেকশন কমিশনেরও কিছু ভূমিকা থেকে যায়। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাশেদ ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ গঠনমূলক আলোচনা ধন্যবাদ করে সাকিব আমাদের তোমাকে। সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি।